Hello and welcome aspirants. Welcome to our channel Amra by State. WPA 28782 of 2024 আরজি কর্মকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ প্রাইমারি টেট 2022-এ যে সমস্ত ওবিসি প্রার্থীরা 82 থেকে 89 নিয়ে পাস করেছেন তাদের সম্পর্কিত এই কেসটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে এর বাস্তব সত্যতা এছাড়াও ঐক্যমঞ্চের তরফ থেকে যা কেস করা হয়েছে ম্যাট 1594 অর্থাৎ 2014 প্রশ্নভুল মামলা, ম্যাট 1060 অর্থাৎ 2022-এর প্রশ্নভুল মামলা, রিক্রুটমেন্ট মামলা, প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্তিকরণ মামলা, ধর্ণা করার পারমিশন নিয়ে মামলা এবং বিএডদের সার্টিফিকেট ক্যান্সেল মামলা এবং তার সাথে পিডিএফ মামলা। এই কেসগুলি নিয়ে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশ কবে আসতে পারে সেই নিয়ে এনআইওএসরা যে যুক্ত হলো এবং যে অর্ডার কপি পাওয়া গেল তা নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ঐক্যমঞ্চ তথা বিদেশদা। গত দুদিন আগে বিদেশদা, পার্থজিৎ দা, সুভাষ দা ওনারা চারজন মিলে একটি লাইভ করেছিলেন এবং গতকাল রাত্রে বিদেশদা একটি লাইভ করেছিলেন। এই দীর্ঘ লাইভগুলোর মাধ্যমে ওনারা এই সমস্ত তথ্যগুলি প্রদান করেছেন। সেই সমস্ত তথ্যগুলি একটি ভিডিওর মাধ্যমে অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে এনেছি। তো আমি এই যে সংক্ষেপ বার্তাগুলো দিচ্ছি তো এই ভিডিওগুলো আপনারা অনেকে দেখছেন, তো যারা মনে করছেন যে আপনারা লাভবান হচ্ছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও 2022 প্রাথমিক টেট রিলেটেড বিভিন্ন সংক্ষিপ্ত বার্তা আনতে পারি আপনাদের সামনে। প্রথমে আমরা জানবো WPA 28782 অফ 2024 অদিতি কর্মকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই কেসটি নিয়ে বিদেশটা প্রথমেই জানাই এইভাবে চলতে থাকলে জানুয়ারি মাসে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নোটিশ আসবেই না যদি ওবিসি কেস না মেটে। যে কেসটির নাম বললাম ওই কেসটি সুপ্রিম কোর্টে যে ওবিসি কেস চলছে সেটি নয়, বরং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে রায় দেওয়া হয়েছিল অর্থাৎ যে সমস্ত ওবিসি সার্টিফিকেটধারীরা ইতিমধ্যে সরকারি চাকরিতে নিযুক্ত আছেন তাদের কোনো রকম বিপদে পড়তে হবে না, বা যে সমস্ত প্রার্থীরা এই কাস্ট সার্টিফিকেটের লাভ উঠাচ্ছেন বা রিক্রুটমেন্টের প্রসেসে আছেন তাদের কোনো রকম প্রভাব পড়বে না। এই রায়টি নিয়ে ঐক্যমঞ্চের তরফ থেকে এই কেসটি করা হয় যা পিটিশনার অদিতি কর্মকার। কেসটির উদ্দেশ্য ছিল ওবিসি মামলাটির রায় যতদিন না আসছে ততদিন যেন 23 স্টেটের রেজাল্ট না পাবলিশ করা হয়। কিন্তু পুরো কেসের বিষয়টিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়েছে যাতে মনে হচ্ছে ঐক্যমঞ্চ চাই 82 থেকে 89 পেয়ে যে সমস্ত ওবিসি প্রার্থীরা 2022 প্রাথমিক টেট পাস করেছে তাদের যাতে বাদ দেওয়া হচ্ছে সেই নিয়ে। যারা এই কাজটি করেছে তারা নিজেরাও জানে না 2022-এ কতটা ক্ষতি করলো তারা এই কেসের ব্যাপারটি সামনে এনে, কারণ ঐক্যমঞ্চের তরফ থেকে কোনো কেসের আপডেট সবসময় সোশ্যাল মিডিয়ায় দেয় না। যে সমস্ত কাজ 22-এর স্বার্থে চুপি করা প্রয়োজন সেগুলো ওনারা সবাইকে অজান্তেই কাজ করেন। এই লাইভটির আগে বিদেশদা যে লাইভটি করেছিলেন সেটা নিয়ে যে উনি বার্তাগুলো দিয়েছেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা বারবার একটা প্রশ্ন করেছিলেন যে টেট আর রিক্রুটমেন্ট তো আলাদা, তাহলে যারা ওবিসিরা 82 থেকে 89 পেয়ে আছে তারা তো রিক্রুটমেন্ট প্রসেসে নেই, টেট আর রিক্রুটমেন্ট যদি আলাদাই হয় তাহলে তো ওরা সার্টিফিকেট লাভ পাবে না। আপনারা যে চিন্তাটা করছেন সেটা ঠিকই করছেন, কিন্তু ঐক্যমঞ্চের তরফ থেকে যেটা বললো WPA 28782 অফ 2024 অদিতি কর্মকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই কেসটি করার উদ্দেশ্য আপনাদের আটকানো নয়, কেসটির মাধ্যমে 2023 স্টেটকে আটকানো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যারা সার্টিফিকেট লাভ পেয়েছেন তাদের কোনো ক্ষতি হবে না। আপনারা তো ওবিসি সার্টিফিকেট দিয়ে 2022 প্রাথমিক সার্টিফিকেট পেয়ে গেছেন, তাহলে সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হবে কী করে? এটা কোনোভাবেই সম্ভব না, ক্লারিফিকেশনের কোনো প্রয়োজনই নেই। এরপরেও যদি সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয় যে স্টেট লিস্টে যে ওবিসিগুলো যুক্ত করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে 2010-এর পর সেগুলো যদি ক্যান্সেলও হয় তবুও আপনার কেন ক্ষতি হবে না সেটা শুনুন। ধরছি আপনি 85 পেয়ে ওবিসিতে পাস করেছেন আর আপনার যে সাবকাস্ট স্টেটে 2010-এর পরে যুক্ত হয়েছিল, তাই যেহেতু আপনার 2010-এর পরে যুক্ত হয়েছিল ধরে নিচ্ছি আপনার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। তা সত্ত্বেও যেহেতু যে রায়টি এসেছিল হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চের সেটির আগে আপনি টেট পাস করেছেন, তার আগে যেহেতু আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন তাই আপনার কোনো ক্ষতি হবে না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যারা সার্টিফিকেট নিয়ে কোনো লাভ পেয়ে গেছেন তাদের কোনো ক্ষতি হবে না। সেই 2 নম্বর পয়েন্ট অনুযায়ী আপনারা কিন্তু সার্টিফিকেট পেয়েছেন প্রাইমারি টেটের, সেই অনুযায়ী আপনারা যদি ওবিসি থেকে বেরিয়েও যান আর আপনার 85 নাম্বার থাকা সত্ত্বেও আপনারা কিন্তু জেনারেলে হলেও কাউন্ট হবেন, আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার কথা না, ঐক্যমঞ্চের তরফ থেকে হাইকোর্টের যে অ্যাডভোকেট প্যানেল ওনাদের কথা। কিন্তু বিভিন্ন ফেসবুকের গ্রুপে এই ব্যাপারটাকে এমনভাবে করা হয়েছে যাতে 82 থেকে 89 যারা আছে ওবিসিদেরকে বাদ দেওয়ার জন্য ঐক্যমঞ্চের তরফ থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওবিসিদের বাদ দেওয়া হচ্ছে না। কথাটা একদম ভুল না, কথাটা সত্যি, কিন্তু এটা 23-এ কথা বলা হয়েছে। যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট লাভ নিয়ে কোনো সার্টিফিকেট পায়নি, 23-এর ছেলেরা পরীক্ষা দিয়েছে সার্টিফিকেট দেখিয়ে ওবিসি, কিন্তু তারা কি এখনও পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে, তাদের কি সার্টিফিকেট পেয়েছে, তাই তারা সেই লাভটা কিন্তু করতে পারবে না। 2022 স্টেটের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা পরীক্ষা দিয়েছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, রিক্রুটমেন্টটা আলাদা ব্যাপার অবশ্যই ঠিক, রিক্রুটমেন্টটা টেট আলাদা, কিন্তু টেট সার্টিফিকেট পেয়ে গেছেন, টেট সার্টিফিকেটটা ব্যবহার তো এরপর আপনারা করতে পারবেন, সেটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তো সোশ্যাল মিডিয়ায় যারা এই কেসের ব্যাপারটি সামনে আনলো, এতে 22 স্টেটের কী ক্ষতি হলো, এরপরে যারা ধরুন 23 স্টেটে অবশ্যই পাস করবে, তারা এরপরে বিদেশ তাকে পার্সোনালভাবে অ্যাটাক করছে, তাকে খারাপ কথা বলছে। বিদেশ তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বললো, এইসব খারাপ কথা শোনা তাদের 2022 থেকে এতদিন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেছেন 22 স্টেট নিয়ে, তাদের শুনে অভ্যাস হয়ে গেছে। আর ওরা যদি তাকে থ্রেট দেয়, সেই ভয়ে কি ওরা কেস তুলে নেবে? সেটাও সম্ভব না। তো সোশ্যাল মিডিয়ায় এইসব আজে বাজে কথা না বলে আইনি লড়াই লড়ুন। আইনি লড়াইটা কোর্টে হবে। এখানে 23টা আমাদের শত্রু না, বিএডটাও আমাদের শত্রু না, এনআইএসরা আমাদের শত্রু না। এনআইএসরা যেভাবে বৈধ হয়ে আমাদের সামনে এলো, আমরা যেমন মেনে নিয়েছি, তেমনই পুরো ব্যাপারটি। এখানে ঐক্যমঞ্চ, আমি বা আপনি বা বিদেশ দা, শুধু আমরা না, 2022 স্টেট যারা পাস করেছে তারা কেউ চায় না তাদের সাথে একটা টেট পাস যুক্ত হোক। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, তাই সবাই চাই কম্পিটিশন কমাতে, আমরা একারা না। আর যারা এই কেসের বিষয়টি সোশ্যাল মিডিয়ার সামনে রেখেছে, তাদের কিন্তু কলকাতার রাজপথে হাঁটতে দেখা যায় না। 2022 স্টেট পাস করার পর ধারাবাহিকভাবে যে দলটিকে কলকাতার রাজপথে দেখা যায়, সেটা কিন্তু একমাত্র 2022 স্টেট প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে। এমনকি শুধু আন্দোলনের দিক না, বিভিন্ন কেসের দিকগুলো ওনারা সামলাচ্ছেন। 2017 সালে যারা পাস করে গেছেন, তারাও তো বিভিন্ন আন্দোলন করে, বিক্ষোভ করে, অনশন করে তারপরে চাকরিটা পেয়েছেন। বিদেশদা বা অটল মুখার্জি বা ওনারা যারা আছেন, তারা কিছু নাম্বার জন্য চাকরি যারা পাননি, তারাও কিন্তু ওনাদের সঙ্গে একসময় আন্দোলন করেছেন। তাই 2017 সালে যারা আন্দোলনের পরিচালনা করতো, তাদের সঙ্গে কিন্তু 2022 স্টেটে যারা পরিচালনা করেছেন, বিদেশদা, মোহিতদা, সুভাষদা, পার্থজিৎদা, এছাড়া অন্যান্য যারা আছেন, তারা কিন্তু 2017 সাথে কন্ট্যাক্টে রেখেছেন, তাদের পরামর্শ মতোই কাজ করছে। এমনকি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে বিভিন্ন কেসগুলি লড়ার জন্য, যেমন 2014 প্রশ্নভুল মামলা ম্যাট 1594, 2022-এর প্রশ্নভুল মামলা ম্যাট 1060, রিক্রুটমেন্ট মামলা, প্রাথমিক পঞ্চম শ্রেণী যুক্তিকরণ মামলা, পিডিএফ মামলা, সার্টিফিকেট ক্যান্সেল মামলা, সবগুলোই কিন্তু 2017 যে অ্যাডভোকেট প্যানেল রেখেছিল সুপ্রিম কোর্টে, ওনাদের পরামর্শ মতোই কিন্তু সেই অ্যাডভোকেট প্যানেলকেই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, দু জায়গাতেই সেই অ্যাডভোকেট প্যানেলকেই কিন্তু রাখা হয়েছে 2022-এর ঐক্যমঞ্চের তরফ থেকে। সুতরাং যত দেরি হবে এই প্রশ্নভুল মামলাগুলি কিন্তু তত এগিয়ে আসবে। সেগুলোর রায় পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কিন্তু সেগুলোর হিয়ারিং তো সামনেই হবে। আর সেগুলো থেকে যদি জাজমেন্ট আসে, তাহলে কিন্তু টেট পাস সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। 2017 যেভাবে ম্যাট 1594-কে অর্থাৎ 2014 প্রশ্নভুল মামলাকে ঠিকে রেখেই তাদের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা আনলো, রিক্রুটমেন্ট পেয়ে গেল, সেই অ্যাডভোকেট প্যানেলের মতামত নিয়েই কিন্তু কাজ এগোনো হচ্ছে, যাতে আমাদের ক্ষেত্রেও একই কাজ হয়। রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে আসে, রিক্রুটমেন্ট হয়ে যায়, তাতেও যাতে কেসটা না মেটে। আর পর্ষদ তো নিজেও চায় না যে কোনো রকম প্রশ্নভুল মামলার মাধ্যমে কোনো রকম টেট পাস যুক্ত হোক। আবারও যদি নতুন করে টেট পাস যুক্ত হয়, সেটা পর্ষদের বা সরকারেরই চাপ। প্রাথমিক পঞ্চম শ্রেণী যে যুক্তিকরণ, এই ব্যাপারটা দেখলেন, এই ব্যাপারটা থেকে সম্পূর্ণ রায় এখন আসেনি, তা সত্ত্বেও কিন্তু এই কিছুদিন আগে প্রায় 3000-এর মতো স্কুল কিন্তু যুক্ত হয়ে গেল। এই কেসটি কেন করা হয়েছিল? যাতে শূন্যপাত বাড়ে, সেই জন্যই তো। এছাড়া সার্টিফিকেট মামলা, পিডিএফ মামলা, দেশটা এইসব ব্যাপারে আইনি যে তথ্য, সেগুলো কিন্তু শেয়ার করলেন না। উনি বললেন কাদের ক্যান্সেল করতে হবে, কীভাবে করতে হবে, সেগুলো আমাদের ভাবনা আছে, তোমাদের জানার প্রয়োজন নেই। যখন আমরা কোনো রায় আনতে পারবো, তখনই তোমাদের জানানো হবে। 23 স্টেটে যাতে এখন রেজাল্ট পাবলিশ না হয়, সে নিজে কেসটি করা হয়েছে। তার জন্য তো ঐক্যমঞ্চকে যে সমস্ত 23 স্টেট প্রার্থীরা যারা সিওর শট পাস করবে, তারা বিভিন্ন কথা বলছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বিদেশটা বললেন 2014 3বার রিক্রুটমেন্ট পেয়েছে, 2017 যারা পাস করেছে তারা কিন্তু ম্যাক্সিমামটা বেড়ে গেছে। তার 2022 এত বছর পরে একটা পরীক্ষা হলো, তারও এতদিন পরে এখনও ইন্টারভিউ নোটিস আসেনি, তারা কি একটা ফ্রেশ নিজেদের মতো একটা রিক্রুটমেন্ট পেতে পারে না? 2022 যারা পাস করেছে তারা বহুদিন আগে ডিএলএড সেশন, লাস্ট যারা করেছে তারা 2018-20 হওয়ার পর তারা কিন্তু কোনো রকম টেটে বসার সুযোগ পায়নি। আর 23 যারা পরীক্ষা দিয়েছে তারা বেশিরভাগটাই কিন্তু 21-23 সেশন বা 22-24 সেশনের। তাই 22টা এত দীর্ঘ প্রতীক্ষার পর ওরা কি একটা নিজস্ব একটা রিক্রুটমেন্ট পেতে পারে না? অবশ্যই পারে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো টেট হয়নি যে একটা রিক্রুটমেন্ট পায়নি। 14 রিক্রুটমেন্টে 3বার ধরে পেয়েছে। সুতরাং 23-এর রেজাল্ট যদি পাবলিশ না হয় ওবিসি কেস দেখিয়ে, তাতে লাভটা কাদের? আমাদেরই তো লাভ। কিন্তু কেসটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে, তাই বিদেশটা বললাম মায়ের উপর ভরসা রাখো, মাসের উপর না। বিদেশটা বললো এই কিছুদিন আগে হাইকোর্টের রিক্রুটমেন্ট হলো, এমনি আর কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে রিজার্ভেশন পাওয়া যায়, সেই সমস্ত খবর ঐক্যমঞ্চকে জানাতে। কারণ এই ব্যাপারগুলো নিয়ে ওনারা পর্ষদের সাথে কথা বলবে যে হাইকোর্টের রিক্রুটমেন্ট হলো, সেখানে কি ওবিসি নিয়ে আটকালো না। পিএসসি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা শর্ট নোটিস যেটা পাবলিশ করলো, এটা মতো যাতে 2022 স্টেটের ক্ষেত্রে এটা প্রকাশ করা যায়, এবং বারবার ওবিসি কেস নিয়ে যে আমাদের রিক্রুটমেন্ট পেছিয়ে যাচ্ছে, সেটা যাতে আর না হয়। যাতে এমনভাবে একটা নোটিশ পাবলিশ করা হয় রিক্রুটমেন্টের, যাতে ফর্ম ফিল আপ করা হয় এবং পোর্টাল বন্ধ করা হয়, এবং তাতে যদি স্পষ্টভাবে এটা লেখাও থাকে, তাতেও কোনো আমাদের ক্ষতি নেই যে পরবর্তীকালে ওবিসি মামলাটি যে সুপ্রিম কোর্টের কেসের উপর নির্ধারিত থাকবে। ঠিক যেমন বিএডের ক্ষেত্রে হয়েছিল, বিএডরা 2022-এ টেট পাস করলো, সার্টিফিকেট পেলো, কিন্তু সেক্ষেত্রে তাদের নোটিফিকেশনে এটা লেখাই ছিল যে বিএডদের যে ব্যাপারটি, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। সেটাই হয়েছে ওবিসি কেসের ক্ষেত্রেও সেটাই হোক। এতে 22-এর ওবিসিতে যারা পাস করে তারা তো কোনো ভয় নেই, পরিষ্কার তো আপনারা বুঝে গেলেন, আপনারা সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনাদের সার্টিফিকেট ভ্যালিড। সেই অনুযায়ী যদি আপনারা ওবিসি থেকে বেরিয়েও যান, কোনো ভয় নেই। আপনারা যদি 82 বা 83 পেয়েও পাস করে থাকেন ওবিসি হয়ে, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে আপনারা জেনারেল হয়েও কিন্তু লড়তে পারবেন।
নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব এনআইএস এর যে অর্ডার কপি আছে সে নিয়ে। অর্ডার কপি অনুযায়ী যারা 10ই আগস্ট 2017 আগে ইন সার্ভিস ছিলেন এবং এনআইএস করেছেন তারা সকলেই বৈধ, সুতরাং ওনারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে হবে, এটা বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু ইন সার্ভিস বলতে সরকারি বেসরকারি সবাইকে বোঝানো হয়েছে, এমন না ইন সার্ভিস যে সকল সরকারি বিদ্যালয়ে পড়াতো তাদের এনআইএসটা ভ্যালিড, আর যারা প্রাইভেট স্কুলে পড়াতো তাদেরটা সেটা ভ্যালিড না, এমন না। সুতরাং যারা এনআইএস করেছিল সকলেই ভ্যালিড। তবুও ঐক্যমঞ্চের তরফ থেকে জানালো সুপ্রিম কোর্টের এনআইএসের যে অর্ডার কপিটা আসছে সেটা নিয়ে ওরা ভালো করে পড়ে অ্যানালিসিস করবে। যদি কোনো রকম ফাঁক থাকে, যদি মনে হয় কোনো রকমভাবে বাই স্টেটের যারা রেগুলার ডিএলএ তাদের কোনো রকম রেফারাইভ হচ্ছে অর্থাৎ স্বার্থলঙ্ঘিত হচ্ছে, তাহলে কিন্তু ওনাদের যে অ্যাডভোকেট প্যানেল আছে ওনারা কিন্তু জানাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আইনি লড়াই আবারও হতে পারে। তাই বিদেশদা বললো একমাত্র ঐক্যমঞ্চের উপরই ভরসা রাখতে, নিয়োগ একমাত্র প্রাথমিকই হবে। তাই বিএডরা এসএলএসটি এসএসসি এসব ছেড়ে কিন্তু প্রাথমিক আসার বারবার চেষ্টা করছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কর্মসূচি হবে সবাই অংশগ্রহণ করবেন। 26 নভেম্বর 4-5 হাজার আন্দোলনে গিয়েছিল, আমি নিজেও গিয়েছিলাম। সেখানে যারা গিয়েছে তারা অবশ্যই জানে যে বিদেশদা মানুষটি কীভাবে এত সংখ্যক যে ক্রাউডকে কীভাবে কন্ট্রোল করে। ঐক্যমঞ্চের সকল অ্যাডমিনরা কত সুন্দরভাবে এত সংখ্যক একটা জনপ্লাবনকে কীভাবে এত সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আর যারা ভুলভাল খবর ছড়াচ্ছে তাদেরকে কোনোদিনই কিন্তু রাজপথে দেখা যায়নি। 26 নভেম্বরের মতো 3,500-4,000 কিন্তু এলে হবে না, আরও বেশি সংখ্যা আসতে হবে। আর এবারে আন্দোলন কিন্তু আইন অমান্য নয়। সবাই যে আমরা আইন অমান্য কথাটা ব্যবহার করছি ওটা কথা ব্যবহার করতে বারণ করলেন। আমরা যেটা আন্দোলন করবো সেটা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এবারের মতো অন্যবারের মতো যে আন্দোলন হয় পুলিশের পারমিশন নিয়ে সেটা হবে না, কিন্তু তুমুল আক্রমণাত্মক যে কিছু হবে তাও না। আমরা সকলেই শান্তিপূর্ণভাবে পর্ষদ বা বিকাশ ভবনের সামনে সবাই মিলে কিন্তু বসে পড়বো। আর একদিনের না 2-3 দিন ধরে অনশন হতে পারে, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। অবশ্যই বিদেশে একটা জিনিস বলে দিলেন, কেউ কিন্তু সানগ্লাস হেডফোন এসব পরে আসবে না। আর মহিলাদেরকে বললেন আপনারা সোনার জিনিস আনবেন না। তো আপনারা সবাই পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করুন। ডেট এখনও ফিক্স করা হয়নি, ডেট বিদেশে জানিয়ে দেবে। 2017 যেভাবে অনশন করেছিল, রাত্রে রেগেছিল, রাত্রেও বিক্ষোভ করেছিল, আমাদের কিন্তু সেভাবেই করতে হবে। কারণ এখন আমরা বুঝতে পেরেছি যে রিক্রুটমেন্টের সময় হয়ে গেছে, সামনে বিধানসভা, রিক্রুটমেন্ট কিন্তু হবে, কিন্তু যত তাড়াতাড়ি হবে তত আইনি জটিলতা কম হবে, যত দেরি হবে তত কিন্তু প্রতিযোগীর সংখ্যা বাড়তে থাকবে। এই ছিল দুদিনের যে ঐক্যমঞ্চের তরফ থেকে কিছু বার্তা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। আর আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।